এই মুহূর্তে আমরা রয়েছি আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগের বাড়িতে। বিভিন্ন সময় দেখা যায়, ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি, বিজেপির বিধায়ক বিয়োগ পর্ব চলছে। একের পর এক বিজেপির বিধায়করা দল ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে তৃণমূল যা দাবি করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই দাবি করেছেন 25 জন বিজেপির বিধায়ক তৃণমূলে যোগ দেবেন বলে পা বাড়িয়ে রয়েছে। কেবলমাত্র তাদের যোগদানের অপেক্ষা। আমরাও এই মুহূর্তে জানব দীর্ঘদিনের বিজেপি নেতা, 2014 লোকসভা নির্বাচনের আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ছিলেন, সামান্য ভোটে পরাজিত হয়েছিলেন, এবং 2021 বিধানসভা নির্বাচনে আরামবাগ বিধানসভার জয়ী বিজেপি বিধায়ক মধুসূদন বাগের কাছে, ওনার কাছে জানব ভোটের পর এতগুলো দিন কেটে গেছে, কেমন আছে? শারীরিক অসুস্থতা আছে, তাছাড়া রাজনৈতিক পরিস্থিতি ঠিক আছে। কর্মী এবং কার্যকর্তাদের সঙ্গে সম্পর্ক রেখে দলের যে কাজ, বিধায়ক হিসেবে যে কাজ, সেই কাজ লাগাতার চলছে। বিভিন্ন সময় আপনারা দাবি করেন তৃণমূলের সন্ত্রাস। না, এটা তো আমাকে বলতে হবে না, কারণ ভোট পরবর্তী যে হিংসা, সেটা তো পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে, আরামবাগ বিধানসভার মানুষও দেখেছে। আমরা হাতে গুনে আমি বলে দিতে পারি যে কোন কোন জায়গায় সন্ত্রাস হয়েছে, কারণ সন্ত্রাস কবলিত প্রত্যেকটা এলাকায় আমি নিজে গিয়েছি। অতএব সন্ত্রাসের যে বাতাবরণ ছিল, বাতাবরণ আছে, সেটা কিন্তু নিশ্চিত। বিভিন্ন ক্ষেত্রে যেটা অভিযোগ ওঠে যে বিজেপি সন্ত্রাস আছে, তৃণমূল অভিযোগ করছে। না, বিজেপি বিজেপি জয়ী এই বিধানসভায় বিজেপি জয়ী। বিজেপি কোথাও কাউকে মারেনি, এরকম কোনো ইনস্ট্যান্ট আপনারা দেখাতে পারবেন না। অথচ বিজেপির ঘর ভেঙেছে, মোটরসাইকেল ভেঙেছে, 4 চাকা গাড়ি ভাঙা হয়েছে, চাষের জমির ধান তুলতে পারে না, ফসল নষ্ট হয়েছে, এখানে বলাৎকারের মতো ঘটনা ঘটেছে। আপনি কি বলবেন? সেই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টির কোনো প্রতিবাদী নেই, কোনো প্রতিরোধ তৈরি হয়নি। কেবলমাত্র একতরফাভাবে ভারতীয় জনতা পার্টির কর্মীরা মার খেয়েছে এবং মিথ্যা মামলায় তারা বিভিন্ন সময়ে জেল খাটছে। আপনি এই বিধানসভার বিধায়ক, সেই জায়গায় দেখা যাচ্ছে আপনাকে বিভিন্ন কর্মসূচিতে দেখা যাচ্ছে, সরকারি কর্মসূচি বা দলীয় কর্মসূচি দেখা যাচ্ছে। দেখুন, দলীয় কর্মসূচিতে আমি আছি, দলীয় কর্মসূচিতে সব জায়গাতেই আছি। দলীয় কর্মসূচি এখন তো মূলত দৌলতপুর দলীয় কার্যালয়ে হচ্ছে, দলীয় কর্মসূচিগুলোতে আছি। সরকারি যে কর্মসূচি, সেই সরকারি কর্মসূচিতে সরকারের যিনি প্রতিনিধি, তার উচিত হচ্ছে যে আমাকে ইনফর্ম করা। বিধানসভায় কবে মিটিং, সেখান থেকে চিঠি চলে আসে, সেখান থেকে ফোন আসে যে আপনার এই তারিখে মিটিং আছে। সরকার তার কর্তব্য পালন করবে। সেই জায়গায় দাঁড়িয়ে আরামবাগ বিধানসভায় একজন নির্বাচিত বিধায়ককে সরকার পক্ষ কেন ডাকেননি, সেটা সরকার পক্ষে ভালো বলতে পারবেন। এই জন্য হতাশা হয় না? আমার হতাশার কী আছে? আপনি বিধায়ক ডাক পাচ্ছেন না, সরকারি কর্মসূচিতে ডাক পাচ্ছেন না, ডাকবেন না, এরকম করে নিয়েই চলছি। হয়তো বিজেপি বিধায়ককে আগামী দিনে ডাকাই হবে, যদি না ডাকা হয়, তার জন্য হতাশার কী আছে? আমি আমার কাজটা করছি। বিশেষ করে বিধানসভায় যারা ভোট দিয়েছেন তাদের পরিষেবা, নাগরিক পরিষেবা, সেই নাগরিক পরিষেবাটা দেওয়ার ক্ষেত্রে আমার মূলমাত্র ত্রুটি নেই। যারা নির্বাচিত করেছেন, যারা আশা করেছিলেন যে হ্যাঁ, এই মানুষটাকে ভোট দিলে সকাল সন্ধ্যা বাড়িতে পাওয়া যাবে, এই মানুষটাকে ভোট দিলে মানে আপনার 1 টাকাও লাগবে না সই করাতে, সেই জায়গায় তারা আসছেন। সকাল দুপুর সন্ধ্যা রাত্রি যখন আসছেন তখনই সই করছি। এই যে পরিষেবাটা, এই পরিষেবাটা আমি আশা করছি খুব ভালো দিচ্ছি। কয়েকদিন আগে আপনার বিধানসভা এলাকারই ঘটনা, যেটা বাতানল পঞ্চায়েত, গাছ নিয়ে একটা সবুজমালা, সরকারি প্রকল্প সবুজমালার গাছ নিয়ে একটা রণক্ষেত্রের পরিস্থিতি হয়ে যাবে পঞ্চায়েতে, তিনি কি বলবেন? দেখুন, ওটা হচ্ছে অর্থনৈতিক প্রশ্নের মধ্যে জড়িয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের একটা গোষ্ঠী। এটা পরিষ্কার। আমরা দেখলাম যে আপনারাও খবর করেছেন এবং তিনিও বলছেন তিনি হসপিটালাইজড আছেন। এরকম ঘটনা কাঙ্ক্ষিত নয়, কিন্তু তৃণমূল দল তো, তৃণমূল দলের অর্থনৈতিক সংঘাত যেখানে আছে, যেখানে অর্থনৈতিক প্রশ্ন জড়িয়ে রয়েছে, সেখানে ভাগ বাটোয়ারা নিয়ে তারা দ্বন্দ্ব করেছে, মারামারি করেছে, এটা ছাড়া অন্য কিছুই নয়। আপনি বিধায়ক হওয়ার পর স্থানীয় সাংসদ
বা পৌরসভার চেয়ারম্যানের সাথে কথা হয়েছে? না, এখন পর্যন্ত কারোর সাথে কথা হয়নি। ওনারা যোগাযোগ করেনি আপনাদের সাথে? না না, আমার সাথে কোনো যোগাযোগ নেই। একসময় আপনাকে দেখা গিয়েছিল মুকুল রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন আপনি। মুকুল রায়ের সাথে আপনার খুব সুসম্পর্ক ছিল বলে বিজেপির অন্দরে কান পাতলে শোনা যায়। এই মুহূর্তে আপনার সাথে যোগাযোগ রয়েছে? মুকুল রায়ের সাথে আমার সাথে কোনোদিনও সেরকমভাবে সুসম্পর্ক ছিল না। দলীয় সহসভাপতি হলেন, সর্বভারতীয় সহসভাপতি হলেন, দলের কয়েকজন আমরা গিয়েছিলাম তার সাথে কথা বলতে। সেই হচ্ছে প্রথম এবং শেষ দিন যেদিনে মুকুলদাকে সর্বভারতীয় সহসভাপতি হওয়ার জন্য শুভেচ্ছা অভিনন্দন শ্রদ্ধা জানাতে গিয়েছিলাম। তাছাড়া কোনোদিনও মুকুলদার সাথে সেইভাবে যোগাযোগ, অনালাপ, সম্পর্ক, তার সাথে ঘনিষ্ঠতা এরকম কোনো কিছু ছিল না। শুভেন্দু অধিকারীর সাথে? শুভেন্দু অধিকারীর সাথে এখনও যথেষ্ট সম্পর্ক ভালো আছে এবং আগামী দিনেও ভালো সম্পর্ক থাকবে। ফোন করলে ফোন ধরেন, কথাবার্তা হয়, প্রয়োজনীয় কথাবার্তা, বিশেষ জরুরি কথাবার্তা থাকলে কথাবার্তা বলি। বিধানসভার লবিতে দেখা হয়, যখন উপস্থিত বিরোধী দলনেতা হিসেবে যখন তিনি চেম্বারে থাকেন তখন দেখা হয়, কথা হয়। প্রতিনিয়ত কথাবার্তাটা চলছে। কোনো কিছু সমস্যায় পড়লে তার সাথে কথা বললে তিনি সাহায্য করেন, কথাবার্তা উত্তর দেন। এই মুহূর্তে যেটা কথা উঠেছে, বিভিন্ন বিজেপি বিধায়ক, তৃণমূল যেটা দাবি করছে 25 জন বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দেবে। ওরা এক্ষেত্রে আপনার নাম উঠে আসছে? আমার নামটা উঠে আসছে। ওরা আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ। এরকম কোনো তৃণমূলের নেতার সাথে আমার কোনো এখনো পর্যন্ত কথা হয়নি, আগামী দিনেও হবে না। আমি একটা কথাই বলতে পারি, কোশ্চেন ডাজ নট অ্যারাইজ। কারণ আমি এই দলটাকে যারা যারা হাতে করেছে, যারা নিজেদের ঘাম, রক্ত, পরিশ্রম দিয়ে এই দলটা তৈরি করেছেন, তাদের মধ্যে আমি একজন। অতএব এই দলটাকে আমি ভালোবাসি। দলটার নীতি আদর্শ এর প্রতি আমি নিষ্ঠা, এর প্রতি আমি শ্রদ্ধাবান। অতএব দল প্রতি পরিবর্তনের কোনো প্রশ্নই আসছে না। কারণ আমি যদি দল পরিবর্তন করি, আরামবাগের বুকে শুধু নয়, সারা পশ্চিমবঙ্গের বুকে একটা বার্তা কেমন যাবে যে বিজেপির জন্মলগ্ন থেকে বিজেপি করার লোক বিজেপি ত্যাগ করছে। অতএব কোশ্চেন ডাজ নট অ্যারাইজ। আমি বিজেপিতে ছিলাম, বিজেপিতে আছি, বিজেপিতেই থাকবো। তৃণমূলের যেটা দাবি যে আপনি ব্রাত্য, কারণ আপনি গোপনে তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন, তার জন্যই আপনি আপনাকে দেখা যাচ্ছে। আমি ব্রাত্য, ওরা ভাবতে পারেন। আমি ব্রাত্য যে নই, আমি যে ঠিকই আছি, ঠিক জায়গাতেই আছি, তার আমি প্রমাণ তো আপনাদের দিচ্ছি। আমি তো আমার কাজের মধ্যেই আছি। বিধায়ক হিসেবে যে কাজ আছে সেই কাজ তো আমি করেই যাচ্ছি। এবং দলের কর্মী কার্যকর্তাদের সঙ্গে তো যোগাযোগ রয়েছে। যারা যারা সকাল থেকে আসছেন তাদের মধ্যে দলীয় কর্মী এবং কার্যকর্তারাই তো আছে। অতএব ব্রাত্য কোথায়? একটা সময় আপনাকে দেখা গিয়েছিল আরামবাগের যিনি সভাপতি রয়েছেন বিমানবাবু, তার সাথে একটা ব্যাপক দূরত্ব তৈরি হয়েছে। বিমান ঘোষের বিরুদ্ধে আপনি তোপ দেখেছিলেন, উল্টো দিকে বিমানবাবু আপনার বিরুদ্ধে তোপ দেখেছিলেন। না, এই দূরত্বটা কিসের জন্য? তোপ দাগাদাগির প্রশ্নটা ঠিক ছিল না যে হ্যাঁ বিমান ঘোষের বিরুদ্ধে আমি তোপ দেখেছি, এরকম নাম না ধরে বিমান ঘোষের বিরুদ্ধে করেছে। আমি কোনো তোপ দাগিনি বা বিমান ঘোষ আমার বিরুদ্ধে কোনো তোপ দাগেনি। বিষয়টা ছিল রাজনৈতিক। এটা থাকে রাজনীতির অন্তরে, এরকম একটা থাকে যে একটা মনোমালিন্য, সেটা কিন্তু মতান্তর নয়, একটা থাকে। কারণটা থাকে কি যে দলের দলের পরিচালনার ক্ষেত্রে মনে হয়েছে যে হ্যাঁ ত্রুটি হচ্ছে, সেই কারণে তার সাথে কথাবার্তা, তার সঙ্গে একটু হয়তো দূরত্ব তৈরি হয়েছে। কিন্তু সেটাই সব নয়। সেটাই যদি সব হতো, যদি বিরাট বড় একটা দূরত্ব তৈরি হয়ে যেত, তাহলে এবারে বিধানসভায় টিকিট পাওয়ার ক্ষেত্রেও একটা সমস্যা হবে। দূরত্বটা মিটল কি করে? বিধায়কের টিকিট দিয়ে? বিধায়কের টিকিট তো যেটা সভাপতি দেননি, এটার মধ্যে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। সেখানে সর্বভারতীয় নেতৃত্ব আছে, এখানে রাজ্য নেতৃত্ব আছে, রাজ্য নেতৃত্ব আছে, কেন্দ্রীয় নেতৃত্ব আছে, আরও আমাদের বন্ধু সংগঠন আছে। তো বিভিন্ন জায়গা থেকে রিপোর্টের উপর ভিত্তি করে একটা প্লাস বা পজিটিভ পয়েন্ট আমার পক্ষে পাওয়া গেছে, সেই কারণে আমাকে টিকিটটা দেওয়া হয়েছে। সবারই এখানে সহযোগিতা আছে। ধরুন এই যে তৃণমূল যেটা দাবি করছে 25 জন বিধায়ক চলে যাবে, সেক্ষেত্রে কি মনে হয়? সেটা আগামী দিনই বোঝা যাবে। 25 জন যাবে না 50 জন যাবে। চলে যায় কি পরিস্থিতি তৈরি হবে? কি পরিস্থিতি তৈরি হবে? বিজেপির এক সময় 3 জন বিধায়ক ছিল, তাতেও তো বিজেপি লড়াই করেছে। আজকে 77 থেকে 71 হয়েছে। কি হয়েছে? বিজেপি লড়াই করবে। বিজেপি আগামী দিনে পঞ্চায়েতে লড়াই করবে, আগামী দিনে পৌরসভা লড়াই করবে, আগামী 24 সালে লড়াই করবে, আগামী 26 সালে লড়াই করবে। তো এদের পরিস্থিতি কি আছে? বিজেপি তো শূন্য থেকে শুরু করেছে পশ্চিমবঙ্গে। বিজেপি 500টা 144টা এমপি ছিল, কমে 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 সরকার ছিল, সরকারের পতন ঘটেছে, এরকম তো নয়। বিজেপি 3 থেকে 77 হয়েছে। এটা তো বিজেপির বিরাট বড় প্রাপ্তি।
বিজেপি 25 গুণ আসন বাড়িয়েছে এই নির্বাচনে। এই নির্বাচনে বিজেপি 38% আসন পেয়েছে, এই 38% ভোট পেয়েছে। তাহলে বিজেপি তো বাড়ছে, বিজেপি কমছে বোধহয়। দুই একজন যারা স্বার্থের লোভে চলে যাচ্ছেন চলে যাবেন, ওটা তো আর ধরে রাখা সম্ভব নয় কারো পক্ষে। তাহলে আপনারা নিয়েছিলেন কেন? কি নিয়েছিলেন? আমরা নিয়েছিলাম, এটা তো আমার সিদ্ধান্ত নয়, এই সিদ্ধান্তটা ছিল আপনি দীর্ঘদিনের বিজেপি নেতৃত্ব বলে পরিচিত, এগুলো খারাপ লাগতো না যখন? হ্যাঁ, এগুলো খারাপ লাগতো, সর্বস্তরেই খারাপ ছিল। সর্বস্তরেই এরকম একটা হওয়া ছিল যে ওকে নেওয়া হচ্ছে কেন, ওকে নেওয়া হচ্ছে কেন, এটা সর্বস্তরেই একটা আলোচনা ছিল এবং সাধারণ মানুষের মধ্যেও একটা আলোচনা ছিল। আলোচনার বিষয়বস্তুই হয়ে দাঁড়িয়েছিল যে এটা বিজেপি ভুল করছে। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্তের বাইরে তো পার্টির কর্মী হিসেবে তার বাইরে নয় আমি, অতএব সেগুলোকে আমাদের মেনে নিতে হয়েছিল। আবার যে সমস্ত লোকজন এসেছিল ভোটের আগে বিধায়ক হয়ে দিয়ে আবার চলে যাচ্ছে, এটা কেমন লাগছে? এটা তো নিশ্চিত দলের কর্মী হিসেবে সংখ্যা কমছে মানে আমাদের খারাপ লাগছে। যে যদি সংখ্যাটা কমে যায়, আমরা রাজ্যসভার সাংসদ, রাজ্যসভায় যে 2জন সাংসদ পাঠাতে পারবো, যা সংখ্যা রয়েছে সেই সংখ্যা যদি কমে যায় তাহলে সেটাও ধাক্কা খাবে, সেই হিসাবে খারাপ লাগছে। আমরা 2জন রাজ্যসভায় সাংসদ পাঠাতে পারবো যে সংখ্যা রয়েছে, তো স্বাভাবিকভাবে এটা খারাপ লাগছে। খারাপ লাগলেও তো কিছু করার নাই, এ তো গরু ছাগল নয় যে কাউকে মানে আপনি দড়ি দিয়ে বেঁধে রাখবেন। যার যেখানে স্বার্থের প্রশ্ন আছে, যার যেখানে মনো লুকিয়ে আছে, সেই মনোর বশবর্তী হয়ে সেখানে সে চলে যাবে, এটাই স্বাভাবিক আছে। আপনার মহকুমাতেই এক দলবদলু বিধায়ক রয়েছেন, বিশ্বনাথ কাকা, উনি কি করবেন? বিশ্বনাথদা কী করবেন? আমার তো মনে হয় না। বিশ্বনাথদা গত পরশুদিন এসেছিলেন, আমি তো বললাম 4জন বিধায়ক, 3জন বিধায়ক এসেছিলেন, 4জন বিধায়ক মিলে আমরা আলোচনা করলাম। বিশ্বনাথদা বসে যেতে পারে। বিশ্বনাথদা তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন এরকম বিশ্বাস আমার নেই। কোন কোন ভিত্তিতে বলছেন? না, বিশ্বনাথদা দীর্ঘদিনের রাজনীতিবিদ। হ্যাঁ, উনি ফরওয়ার্ড ব্লক থেকে ফরওয়ার্ড ব্লক সিপিএম যাই করুন না কেন, তিনি তৃণমূলের কাছে অত্যাচারিত হয়েই তো তিনি বিজেপিতে এসেছেন। আবার তৃণমূলে যাবেন এরকম কোনো সম্ভাবনা আমি দেখছি না। কারণ তৃণমূলের অত্যাচারের দাবি তুলেই তৃণমূল কিন্তু বিজেপিতে যোগ দিয়েছিলেন। হ্যাঁ, কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে ধরুন বিভিন্ন কর্মসূচিতে, সরকারি বলুন বেসরকারি কর্মসূচি, আপনার মধ্যে একই পরিস্থিতি ওরা। দেখুন, এখানে সরকার যদি না ডাকে, সরকারের কর্তব্য হচ্ছে যে বিধায়কদের নেওয়া। বিধায়কটা নন পলিটিক্যাল ব্যক্তি, এই বিধায়ক পদটা সেখানে সমস্ত স্তরের মানুষের বিধায়ক, যারা ভোট দিয়েছেন তাদের বিধায়ক, যারা ভোট দেননি তাদেরও বিধায়ক, আরামবাগবাসীর বিধায়ক। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আপনার উচিত হচ্ছে প্রশাসনের যে সরকারি যে অনুষ্ঠান, যে সরকারি অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করার জন্য তাদের আমন্ত্রণ জানানো। সেখানে সরকারি কর্তৃপক্ষ যদি কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ না জানান, তাহলে সেটা সরকারের ব্যর্থতা বা প্রশাসনিক কার্যকর্তা যারা এর দায়িত্বে আছেন তাদের ব্যর্থতা। এটা বিজেপির বিধায়কদের দায়িত্ব তো নয়। বিজেপির বিধায়কের এটা কোনো দায়বদ্ধতা আসে না। শেষ প্রশ্ন আমার কাছে, সামনেই পুর নির্বাচন, তার আগে যে জল্পনায় বলি বা যে কথায় বলি যে আপনার তৃণমূলে যোগদান, পৌর নির্বাচনের আগে না পরে? পৌর নির্বাচনের আগেও নয়, পরেও নয়। আমি যেখানে ছিলাম সেখানে আছি, সেখানেই থাকবো। লড়াই করতে পারবে? লড়াই নিশ্চিতভাবে হবে। আমাদের যে ভার্চুয়াল বৈঠক হচ্ছে, সেই ভার্চুয়াল বৈঠকগুলোর মধ্য দিয়ে কর্মীদের আরও বেশি অ্যাক্টিভ করবার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। প্রত্যেকটা আপনার মণ্ডলে মিটিং হচ্ছে, প্রত্যেকটা দিনই কোনো না কোনো একটা ভার্চুয়াল বৈঠকের মধ্য দিয়ে কর্মীদের আরও বেশি উজ্জীবিত, আরও বেশি পথে নামানোর জন্য চেষ্টা চলছে। যারা ভারতীয় জনতা পার্টি করে, যারা ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী, তারা কারো কাছে বিক্রি হবেও না, তারা আগামী দিনে পথে নামবে। দাদা, একটা লাস্ট কোশ্চেন করবো, বাংলার কি এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে বিধায়কদের কেন্দ্রীয় নিরাপত্তা প্রয়োজন? আপনার ব্যক্তিগতভাবে কি? আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে হিংসার যে পরিবেশ, বাতাবরণ তৈরি হয়েছিল সারা পশ্চিমবঙ্গ জুড়ে, সেখানে কেন্দ্রীয় নেতৃত্ব একটা সঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন। কারণ সেই সময় বিধায়করাই বেরোতে পারছিলেন না। বিধায়করা যে ঘটনাস্থলে যাবেন, উপস্থলে যে যাবেন, যেখানে মানুষ অত্যাচারিত হলেন, যার ঘর ভাঙা হলো, সেইখানে যে মানুষ যাবেন, বিধায়ক যে যাবেন মানুষের পাশে দাঁড়াতে, সেখানে বিধায়কেরও সাহস ছিল না যে ওই জায়গায় পরিদর্শন করব। সেই জায়গায় দাঁড়িয়ে
আমরা দেখলাম কি না, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, নতুবা বিধায়করা কেউ বেরোতে পারতেন না, সাধারণ মানুষের পাশে যেতেই পারতেন না, দাঁড়াতেই পারতেন না, তাদের সাহায্য এবং সহযোগিতাই করতে পারতেন না, যেটা আমার পক্ষে সম্ভব হয়েছে। আমি প্রত্যেকটা অঞ্চলে গিয়েছি, যারা যারা অত্যাচারিত হয়েছে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে প্রত্যেকটা অঞ্চলে গিয়েছি, এবং যারা যারা ঘর ছাড়া ছিল সেই সমস্ত ঘর ছাড়াদের আমি ঘর ঢুকিয়েছি। পুলিশ প্রশাসনের সাহায্যে আমার সঙ্গে কেন্দ্রীয় বাহিনী ছিল তার বলে। এখন কি আপনারা আছেন না ফিরিয়ে দিয়েছে? না, কেন্দ্রীয় বাহিনী এখনও আছে। সবশেষে আমরা যেটা জানলাম, মধুসূদন বাবু কিন্তু একটাই কথা বললেন যে তার তৃণমূলে যোগদানের যে গুজব বা জল্পনা উঠেছে তা কিন্তু সম্পূর্ণ মিথ্যা। তিনি দীর্ঘদিন ধরেই বিজেপি করে আসছেন, লোকসভার প্রার্থী ছিলেন এবং এই বিধানসভায় উনি জয়ী বিধায়ক। কিন্তু বিভিন্ন সময় যেটা দেখা যাচ্ছে, আকচার যেটা ঘটনা, সংবাদ মাধ্যমের কাছে বিভিন্ন সময় আগে কিন্তু বিধায়ক বা নেতৃত্বরা যোগদানের কথা স্বীকার করেন না। হঠাৎ করেই যোগ দেওয়ার পর ওনারা দাবি করে বসেন এতদিন পর্যন্ত বিজেপিতে কাজ করার কোনো সুযোগই ছিল না। বিভিন্ন ইস্যু কিন্তু খাড়া করেন। আরামবাগের বিধায়ক মধুসূদন বাগের ক্ষেত্রেও কি একই ঘটনা ঘটবে? পৌর নির্বাচনের আগেও কি আরামবাগ মহকুমার এক বিধায়ক বিয়োগ ঘটবে? সেই দিকেই কিন্তু তাকিয়ে মহকুমার মানুষ।